প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2024-এ দুটি প্রশ্ন আসে। আমি একটি ক্লাসের মাধ্যমেই এই দুটি প্রশ্নের অনুধাবন সহ ব্যাখ্যা দিব, অর্থাৎ বিস্তারিতভাবে সমাধান করব। যার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো প্রশ্নটা অর্থাৎ উদ্দীপকটা পড়ার আগে আমরা অনুধাবন যে প্রশ্ন সেটা কি, সেটার ব্যাখ্যা কি, সেটা আগে বুঝে আসি। দেখো, অনুধাবন প্রশ্নে বলছে তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা কারণ হলো যে সমস্ত তেজস্ক্রিয় মৌল আমাদের প্রকৃতিতে আছে সেগুলা নিজে থেকে নিজে নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। এই নিজে থেকে নিজে নিউক্লিয়াসকে ভাঙার জন্য বাইরের কোনো চাপ অথবা বাইরে থেকে আলো আপতিত অথবা তার তাপমাত্রা পরিবর্তনের কারণে তার নিজে থেকে নিজের ভাঙাটা থামে না, অর্থাৎ নিজে থেকে নিজেই হতে থাকে, প্রকৃতির নিয়মে হতে থাকে। সেই কারণে বলা হয় তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। এবার অনেকের মনে কনফিউশন থাকে তেজস্ক্রিয়তাটা কি। যদি বলা হয় তেজস্ক্রিয়তা কি, বলে যে সমস্ত মৌল নিজে থেকে নিজে নিউক্লিয়াসকে ভাঙে, এই ঘটনার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। কিন্তু মূল টার্মটা আমরা বুঝি না। আজকে আমি তোমাদের এই মূল টার্মটা বোঝানোর চেষ্টা করব। দেখো, সেই জন্য আমি একটা তেজস্ক্রিয় মৌলের কথা বললাম 235, যার পারমাণবিক সংখ্যা হলো 92। মৌলটা কি? ইউরেনিয়াম। তার মানে ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসে 92টি প্রোটন আছে, প্রোটনের চার্জ পজিটিভ। 92টি নিউট্রন আছে, নিউট্রনের কোনো চার্জ নেই। এখন দেখো যে প্রোটন আর প্রোটন অথবা নিউট্রন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রনের ভিতর মহাকর্ষ বল কাজ করে। তার মানে এখানে এক ধরনের বল কাজ করতেছে, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি ধর্মী? আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী। আবার আসুন, নিউক্লিয়াসের ভিতর যা থাকে অর্থাৎ যে সমস্ত উপাদান থাকে যেমন প্রোটন আর নিউট্রন, তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ন। এই নিউক্লিয়নগুলোর ভিতর এক ধরনের আকর্ষণ বল কাজ করে, তার প্রেক্ষাপটে নিউক্লিয়াস গঠিত হয়। তাদেরকে বলি আমরা সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী। আবার দেখো, যেহেতু নিউটনের কোনো চার্জ নাই কিন্তু প্রোটনের চার্জ আছে। কি চার্জ? পজিটিভ। তাহলে কতটি আছে? 92টি। তাহলে 92টি যদি এখানে প্রোটন থাকে তাদের চার্জ কি? পজিটিভ। তাহলে পজিটিভ আর পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে এখানে চার্জের কারণে স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়াশীল। তার মানে আর একটা বল আছে, সেটা হলো স্থির তড়িৎ বিকর্ষণ বল। এই দুইটা আকর্ষণ বল অর্থাৎ আকর্ষণ ধর্মী, এটা হলো বিকর্ষণ ধর্মী। এই দুইটার যোগ ফলের চেয়ে যদি এইটা বড় হয়, এই দুইটার যোগ ফলের চেয়ে যদি এইটা বড় হয়, সেই সমস্ত মৌলগুলাই মূলত তেজস্ক্রিয় মৌল, তারাই মূলত তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে কতক্ষণ পর্যন্ত এটা করবে? যে পর্যন্ত না এই বিকর্ষণ বলের চেয়ে এই দুইটার আকর্ষণ বল বড় হবে, অর্থাৎ এই দুইটা যখন এই বিকর্ষণ বলের চেয়ে বড় হবে তখন তার তেজস্ক্রিয়তা থেমে যাবে, অর্থাৎ আর তেজস্ক্রিয়তা হবে না বা নিজে থেকে নিজে নিউক্লিয়াসকে ভাঙবে না। এইবার আমরা উদ্দীপকটা পড়ে বোঝার চেষ্টা করি। কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5100 অ্যাংস্ট্রম। তাহলে আমরা একটা ধাতুর কথা ভাবলাম, একটা ধাতু যার সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট। অ্যাংস্ট্রম থেকে যদি আমরা মিটারে নেই, ধাতুটিকে 4600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যর আলো দ্বারা আলোকিত করা হলো, অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4600 অ্যাংস্ট্রম। এটাকে আমরা মিটারে কনভার্ট করলে 4.6 10⁻7 মিটার। এর ফলে নির্গত ইলেকট্রন দ্বারা, অর্থাৎ এই ধাতুর উপর
4600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি আপতিত করা হলো। এই ধাতুটির শোষণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। যেহেতু আলো আপতিত করা হয়েছে, তার মানে এখানে থেকে আবার ইলেকট্রন বেরোচ্ছে, তার মানে এটার আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হচ্ছে। সেটাই কিন্তু তারা বলছে যে এর ফলে নির্গত ফটো ইলেকট্রন, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসতেছে। নির্গত ফটো ইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো, আর একটা ধাতব বস্তু আছে তাকে আঘাত করা হলো। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা যে সীমা সেটা দিছে তারা। তাহলে আমার 3 মার্কের প্রশ্নে ধাতুটির কার্যাপেক্ষক ইলেকট্রন ভোল্ট এককে বের করতে বলছে তারা। শোষণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কার্যাপেক্ষক ছোট গ ফাই নট এইচ এফ নট, অথবা আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা নট, কারণ সি ইকুয়াল এফ নট ল্যামডা নট। এফ নট ইকুয়াল কত? সি বাই ল্যামডা নট। এফ নটের জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিছি। তাহলে দেখো এইচ হচ্ছে কি? প্লাঙ্ক ধ্রুবক 6.63 10 টু দি পাওয়ার -34। সি হচ্ছে আলোর বেগ 3 × 10 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য 5.1 10 টু দি পাওয়ার -7 মিটার। ক্যালকুলেশন করে দেখি আমরা। 6.63 ইন্টু ভাগ 5.1, 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। কিসে বের করতে বলছে তারা? ইলেকট্রন ভোল্টে। তার মানে জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিতে চাই, 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ দিতে হয়, ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ দিতে হয়, ভাগ 1.6, 2.4375 ইলেকট্রন ভোল্ট। আমার এই মানটা লাগবে, সেই কারণে আমি একটু এই মানটা একটু সাইডে লিখে রাখতেছি। কার্যাপেক্ষক 3.9 10⁻19 জুল। এখন বিষয়টা আবারও ক্লিয়ার হোক। এই ধাতুর শোষণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। যে আলো আপতিত করা হয়েছে ধাতুটির উপর, এই তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম, তার মানে এটার ভিতর আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে, তার মানে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে ইলেকট্রনের একটা কি গতিশক্তি থাকবে, আবার এই ধাতুটির কি আছে? আমার কার্যাপেক্ষক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আপতিত আলোর শক্তি ই, সেই ক্ষেত্রে তার কার্যাপেক্ষক ফাই নট প্লাস ইলেকট্রনের গতিশক্তি আমার কে। কার্যাপেক্ষকটা কি? এই যে ইলেকট্রন যে একটা বন্ধনে আবদ্ধ আছে, তার বন্ধন শক্তি ভাঙতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন তাকে আমরা বলি কার্যাপেক্ষক। তাহলে দেখো এখান থেকে আলোক রশ্মি আপতিত হলো কার উপর? ইলেকট্রনের উপর। সে শক্তি দিতেছে কি? ই পরিমাণ। সেই ই পরিমাণ শক্তি থেকে ইলেকট্রনটা তার বন্ধন শক্তি ভাঙে, বাকি শক্তি নিয়ে সে গতিপ্রাপ্ত হয়। সেই গতিপ্রাপ্ত ইলেকট্রনের গতি শক্তি হচ্ছে আমার কে। তাহলে কে ইকুয়াল ই মাইনাস ফাই নট। ই হচ্ছে আমার এইচ এফ মাইনাস ফাই নট, অথবা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই নট। আগের মতোই সি ইকুয়াল এফ ল্যামডা, এফ ইকুয়াল সি বাই ল্যামডা। তাহলে দেখো 6.63 10 টু দি পাওয়ার -34 প্লাঙ্কের ধ্রুবক, আলোর বেগ 3 × 10 টু দি পাওয়ার -8, ল্যামডা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4.6 10⁻7 মাইনাস কার্যাপেক্ষক 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে আমার এখানে আসতেছে 6.63 ইন্টু 3 ভাগ 4.324 10 টু দি পাওয়ার -19, 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার -19 মাইনাস 3.9।
তাহলে আমাদের আসতেছে 0.424 10⁻⁻19 জুল। তাহলে দেখো, যে ইলেকট্রনটা বেরিয়ে আসতেছে সেই ইলেকট্রনের গতিশক্তি এই পরিমাণ। এই গতিশক্তি দ্বারা ইলেকট্রন এই ধাতব পৃষ্ঠকে আঘাত করে, আঘাত করার প্রেক্ষাপটে এখান থেকে আবার আলো বেরোবে। সেই আলোটা এক্স রশ্মি হবে কিনা 4 মার্কে কিন্তু আমাদের সেটাই বলছে। দেখো, নির্গত ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয়, তাহলে নির্গত ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি কিন্তু আমি বের করলাম। এই সমস্ত শক্তি ব্যয় এই ধাতব পৃষ্ঠকে যদি আমরা আঘাত করি, অর্থাৎ ইলেকট্রন তার সমস্ত শক্তি হারাইলো, তারপরে এই ধাতব পৃষ্ঠ থেকে যদি আলো বেরোয়, সেই আলোটা এক্স রশ্মি হবে কিনা বা এক্স রশ্মি উৎপন্ন করবে কিনা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে কে ইকুয়াল পেলাম আমরা 0.424 ইন্টু 10⁻⁻19। তাহলে এই পরিমাণ ইলেকট্রনের গতি শক্তি দ্বারা কি উৎপন্ন হইতেছে? আলো। তাহলে আলোর শক্তি আমরা জানি ই ইকুয়াল কত আমার এইচএফ। তাহলে আবার কি লিখতে পারি একটু দেখো, এইচএফ ইকুয়াল 0.424 10⁻⁻19, এইচসি বাই ল্যামডা 0.424 10⁻⁻19। তাহলে ল্যামডা ইকুয়াল এইচসি বাই 0.424 10⁻⁻19। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.63 10⁻⁻34। সি আলোর বেগ, এটা 0.424 10⁻⁻19। তাহলে দেখি আমরা এখানে কত আসে। 34 মাইনাস 8 প্লাস 19 10⁻⁻7 6.63 ইন্টু 3 ভাগ 0.424 46.9। তাহলে কত আসতেছে আমাদের? 4.69 10⁻⁻6 মিটার। তাহলে দেখো যে এক্স রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা সেটা কত আছে? 5 × 10⁻8, 5 × 10⁻15 এই ক্রমের দেওয়া আছে। কিন্তু এই ধাতব পৃষ্ঠ হতে যে আলো বেরোচ্ছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে হলো আমার 4.69 × 10⁻6 মিটার। তাহলে ওই তরঙ্গ অর্থাৎ এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমা তার চেয়েও এই তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে এখান থেকে যে আলোটা বেরোবে সেটা কিন্তু এক্স রশ্মি উৎপন্ন করবে না বা করা যাবে না। দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। দেখো, দ্বিতীয় প্রশ্নের অনুধাবনে তারা বলছে আলোর বেগের কাছাকাছি বেগে চলমান বস্তুর ভর আপেক্ষিক। অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে চলমান বস্তুর ভর আপেক্ষিক, অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। দেখো, এই কন্ডিশনে আমরা একটা সূত্র জানি, m ইকুয়াল m0/√1 - v²/c²। এটা হচ্ছে হলো আমাদের স্থির বর। কি বর? স্থির বর। আর এটা হচ্ছে আমার গতিশীল বর। বেগের মান যত বাড়ে গতিশীল ভর তত বাড়ে, বেগের মান যদি কমে গতিশীল ভর কমে। এটা যেহেতু আপেক্ষিক তত্ত্বের সূত্র, তার মানে আমরা বলতেই পারি আলোর বেগের কাছাকাছি বেগে চলমান যে কোনো বস্তুর ভর সবসময় আপেক্ষিক। উদ্দীপকে বলছে মেসন কণা সমূহের গড় আয়ু এবং স্থির ভর দেওয়া আছে। তাহলে গড় আয়ুকে ধরলাম আমি টি, 3 × 10⁻⁻6 সেকেন্ড।
স্থির ভরটা হচ্ছে আমার এম নট 1.82 10⁻⁻28 কেজি। এরা পৃথিবী পৃষ্ঠ হতে 4 কিলোমিটার উপরে আপতিত হওয়ার পর 0.98 সি বেগে, অর্থাৎ সি হচ্ছে আলোর বেগ, বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। তাহলে বিষয়টা কীরকম? এটা পৃথিবী পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে, এইখানে থেকে মেসন কণা পৃথিবীর দিকে 0.98 সি বেগে ধাবিত হয়, মানে আসতে থাকে। পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিতি শনাক্ত করা হয়, অর্থাৎ তারা আসলো, একটা নির্দিষ্ট সময় পর পৃথিবী পৃষ্ঠে মেসন কণার উপস্থিতি পাওয়া গেল। 3 মার্কের প্রশ্নে বলছে গতিশীল মেসনের ভর। তাহলে দেখো m ইকুয়াল m নট বাই রুট ওভার 1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। m নট স্থির ভর, m গতিশীল ভর। তাহলে আমাদের এইটা বের করতে বলছে, যেহেতু তার বেগ দেওয়া আছে। তাহলে m নট কত? 1.82 10⁻⁻28 বাই রুট ওভার 1 - বেগ, মেসন কণার বেগ 0.98 সি হোল স্কোয়ার বাই সি স্কোয়ার। 1.82 10⁻⁻28 রুট ওভার 1 - এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার কাটা যায়, 0.98 হোল স্কোয়ার। দেখি ক্যালকুলেশন করে গতিশীল অবস্থায় মেসন কণার ভর কত হয়। 1 - 0.98 হোল স্কোয়ার রুট ওভার আনসার 1.82 into 10⁻⁻28 বা আনসার। গতিশীল অবস্থায় মেসন কণার ভর 9.145 10⁻⁻28 কেজি। দেখো কিছুক্ষণ আগে যে অনুধাবন প্রশ্নে আমি বলছি যে আলোর বেগের কাছাকাছি বেগে যদি কোনো বস্তু গতিশীল হয়, তার স্থির ভরের চেয়ে গতিশীল ভর বড় হয়। তাহলে এখানে আছে 1.82, এখানে আছে 9.145, তাহলে স্থির ভরের চেয়ে গতিশীল ভর বড়। এবার 4 মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো। পৃথিবী পৃষ্ঠে মেসন কণার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। পৃথিবী পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপর থেকে মেসন কণা পৃথিবীর পৃষ্ঠ থেকে আসতে থাকলো, সেই কন্ডিশনে ভি ইকুয়াল 0.98 সি। তার মানে এইখানে যদি কোনো অবজারভার থাকে পৃথিবীতে, তার সাপেক্ষে মেসন কণার যে অবস্থান সেটা গতিশীল, অর্থাৎ পৃথিবীর যে কাঠামো সেটাকে নিশ্চল কাঠামো, মেসন কণার যে কাঠামো সেটা হলো গতিশীল কাঠামো। তাহলে নিশ্চল কাঠামো থেকে যদি আমরা গতিশীল কাঠামোর সময় আমরা ধরি, সেই সময়টা হলো গতিশীল সময়। সেই ক্ষেত্রে আমরা লিখি এস ইকুয়াল ভিটি, এটা গতিশীল সময়। তাহলে টি ইকুয়াল কত আমার? এস বাই ভি। এস কত? 4 কিলোমিটার, ভি 0.98 সি। সি বলতে আলোর বেগ। দেখি ক্যালকুলেশন করে পৃথিবী থেকে কোনো পর্যবেক্ষক মেসন কণার গতিশীল সময় কত পায়। আমাদের এখানে আসতেছে 1.36 into 10⁻⁻5 সেকেন্ড। পৃথিবীতে যে পর্যবেক্ষক আছে সেই পর্যবেক্ষকের কাছে 4 কিলোমিটার উপরে থেকে পৃথিবীতে মেসন কণার আসতে যে সময় সেটা হলো আমার এটা। কিন্তু এই যে কাঠামো, এই কাঠামোতে কি আছে? আমার মেসন কণা আছে। এই কাঠামোর সাপেক্ষে যে সময় সেটাই মেসনের জন্য অতিবাহিত সময়।
সেটা হলো আমার নিশ্চল সময়, সেটা হলো আমার টি নট। তাহলে আমরা একটা সূত্র জানি, টি ইকুয়াল টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে? টি নটটা বের করতে হবে। তাহলে টি ইকুয়াল, তাহলে টি নটটাকে আমরা এই পাশে আনি, টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি আছে আমার, এটা এইমাত্র বের করা হয়েছে। দেখি ক্যালকুলেশন করে যে এই গতিশীল কাঠামোতে যেহেতু মেসন কণা আছে, মেসন কণার অতিবাহিত সময় টি নটটা কত আসে আমাদের। টু 2.7 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে হতে যখন মেসন কণা আলোর বেগের কাছাকাছি বেগে অর্থাৎ 0.98 সি বেগে পৃথিবীর দিকে ধাবিত হবে, তখন 4 কিলোমিটার উপর থেকে পৃথিবী পৃষ্ঠে আসতে মেসন কণার সময় হবে হলো আমার এটা, মানে অতিবাহিত সময় এটা। কিন্তু তার গড় আয়ু কত? টি ইকুয়াল 3 ইন্টু 10⁻⁻6। গড় আয়ু বড়, আসতে সময় ছোট। যেহেতু আসতে সময় ছোট, গড় আয়ু বড়, তার মানে 4 কিলোমিটার উপরে থেকে যখন মেসন কণা এখানে আসবে, তাদের গড় আয়ু বেশি হওয়ার কারণে এখানে মেসন কণা থেকে যাবে, তার মানে মেসন কণার উপস্থিতি এখানে পাওয়া যাবে।